ba do ba do ba do ba do ba do ba do. ভাগ করেছিল কারা? ব্রাহ্মণ্যবাদী মানুষ, মুসলিমরা নয়। কেন ভাগ করেছিল? বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হতো শিডিউল কাস্ট। বাংলা যদি ভাগ না হতো তাহলে বাংলার গৌরব বহন করতো মুসলমান আর খ্রিস্টানে। বিফোর পার্টিশন আপনারা জানেন যে তিনজন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তিনবারই মুসলমান। এই বর্ণবাদী মানুষের তারা চমকে গেল, একই রে বাবা, বাংলায় চিরকাল ধরে এখানে লক্ষণ সেনের রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে থাকবো? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কার মাথায় এই বুদ্ধি আসলো? শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না, বাংলা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? আমাকে রাজা হতে হবে। রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন। আজ তাদের রাজা হওয়ার জন্য, তাদের অবসর বিনোদনের জন্য, তাদের আনন্দের জন্য দেশটা ভাগ করলো। আজকে আমার মানুষ পথে ঘাটে প্রান্তরে প্ল্যাটফর্মে তারা ভিখারির মতো জীবন যাপন করছে। নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শন থেকে বলছি। আবার একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পর্বটি হচ্ছে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস প্রসঙ্গে। কয়েকদিন আগেই তো হয়ে গেল পশ্চিমবঙ্গ দিবস, বিজেপি উদযাপন করলেন। এটা একটি বলা যেতে পারে তাদের কাছে একটি গর্বের বিষয়বস্তু। কেননা এই 20শে জুন 1947 সালে যদি ওই বিধান পরিষদের যে মিটিং ছিল সেখানে যদি ভোটাভুটি না হতো, সেখানে যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে সবাই মিলে ভোট না দিতেন বঙ্গভঙ্গের পক্ষে, তাহলে নাকি সব হিন্দুরা শেষ হয়ে যেত মুসলমানদের অত্যাচারের কাছে। যাই হোক, কি হতো না হতো পরের কথা। কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, শুনবেন, সেটা হচ্ছে রামের জন্মের আগেই নাকি রামায়ণ লেখা হয়ে গিয়েছিল। ঠিক তেমনি যে পশ্চিমবঙ্গ দিবস বলে শব্দটি ব্যবহার করা হচ্ছে 1947-এর 3রা জুন, তখন কিন্তু এই পশ্চিমবঙ্গ শব্দটির সৃষ্টি হয়নি, তখন কিন্তু অবিভক্ত বাংলা। তাহলে ওই পশ্চিমবঙ্গ দিবস শব্দটি 1947-এর 3রা জুনের ঘটনার প্রেক্ষিতে কি করে নামকরণ হয় সেটা আপনারা বলবেন, আমার তো বোধগম্য হয়নি। নাই হতে পারে, সেটা আলাদা কথা। রাজনৈতিক নেতারা যা ডিসিশন নেবেন সেটাই শেষ কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা যদি বঙ্গভঙ্গটা যদি বাঙালি হিন্দুর জন্য খুব ভালো হয়ে থাকে, সেটা কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একার কৃতিত্ব? তাহলে অতগুলো যে ভোট হয়েছে, একটা বিরাট সংখ্যার একটা ভোট হয়েছে, সেই ভোটে কি করে বাকিরা ভোট না দিলে? শ্যামাপ্রসাদ তো হিন্দু মহাসভার একমাত্র প্রতিনিধি ছিলেন না, তিনি নাকি সবাইকে জড়ো করেছিলেন। কোথায়? আমরা তো দেখতে পাচ্ছি বামেদের পক্ষে জ্যোতি বসু, রত্নলাল ব্রাহ্মণ ভোট দিয়েছেন, আবার কংগ্রেসিরা ভোট দিয়েছেন, আবার বিরোধিতার মধ্যেও ছিলেন এক অংশ। তাদের মধ্যে শরৎ বসু ছিলেন, নেলি সেনগুপ্তা ছিলেন, তাদের মধ্যে আমাদের শরৎ বসু ছিলেন, কিন্তু শরৎ বসু তখন জেলে, সুতরাং তার ভোট দেওয়ার অধিকার ছিল না। যোগেন মণ্ডল, তাকে ডাকা হয়নি। এখান থেকে যিনি নির্বাচিত হয়ে গিয়েছিলেন দিল্লিতে, তার নাম হচ্ছে আম্বেদকর, তাকেও ডাকা হয়নি। এমনকি মাউন্টব্যাটেন যে মিটিং করেছিলেন 2রা জুন তার নিজের বাড়িতে বসে, সেই মিটিংও এদের কাউকে ডাকেননি। 7 জনকে ডেকেছিলেন, অবশ্য সেই 7 জনের মধ্যে শ্যামাপ্রসাদও ছিলেন না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে একটা কথা কিন্তু আছে, সেটা হচ্ছে তিনি তৎকালীন আমাদের যিনি রাজ্যপাল ছিলেন, তার নাম ফ্রেডরিক ব্রোজ, তাকে এবং প্যাটেলকে চিঠি লিখে বলেছিলেন, ভারত ভাগ হোক আর না হোক, পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ এই ভাগ করতেই হবে বাংলাকে। কেন করতে হবে? না, মুসলমানদের প্রচন্ড অত্যাচার, হিন্দু বাঙালিদের জন্য তার অনেক চিন্তা ছিল তার। আবার কিছু দুষ্টু মানুষ আছেন,
এবং সেই দুষ্টু মানুষের তালিকা আমাকেও আপনারা রাখতে পারেন। আসল যে কারণটা ছিল সেটা আপনারা দেখেছেন যে বরাবরই এই বাংলায় তখন প্রধানমন্ত্রী বলা হতেন মুসলিমরা, কারণ স্বাভাবিক কারণ তারা পশ্চিমবাংলা এবং পূর্ব বাংলা মিলিয়ে তারা ছিলেন সংখ্যাধিক্য, সুতরাং সংখ্যাধিক্যের প্রতিনিধি বেশি এবং প্রতিনিধিরা নির্বাচন করতেন তাদের নেতাকে, যার জন্য ফজলুল হক হয়েছেন তখনকার দিনের প্রধানমন্ত্রী, মানে বাংলার প্রধানমন্ত্রী। এটা এখানকার উচ্চবর্ণের নেতারা, সে ডানি হোক আর বামই হোক, বুঝেছিলেন যদি এই চলতে থাকে তাহলে পরে স্বাধীনতার পরও ভারতবর্ষে যদি পুরো বাংলাটাও থেকে থাকে তাহলে পরও আমরা এখানে কোনোদিন আসতে পারবো না। এই উচ্চবর্ণের চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি, বোস, রায়, ভট্টাচার্য, যারা যারা পরপর মুখ্যমন্ত্রী হয়ে এসছেন পশ্চিমবাংলায়, দেখুন এখানকার কিন্তু 85% মানুষ হচ্ছেন তপশিলি, উপজাতি, আদিবাসী, ওবিসি ইত্যাদি। তাদের কোনো মুখ্যমন্ত্রী আপনি দেখতে পেয়েছেন কি এতদিনের মধ্যে? পাবেন না। ওই 15% থেকে, মানে 5% ব্রাহ্মণ আর 10% উচ্চবর্ণ, তাদের মধ্যে থেকেই কিন্তু নেতা নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন। অনেকে বলেন যে যোগ্যতা না থাকলে কি করা যাবে, আর এই যোগ্যতা আছে কিনা নেই তা প্রমাণ করার জন্য সেই সব নেতাদের তো জায়গা দিতে হবে। আপনারাই তো সব কক্ষিগত করে রেখে দিয়েছিলেন, সেটা বামেদের ক্ষেত্রেও দেখুন, ডানেদের ক্ষেত্রেও দেখুন। যাক, আমি এত বিতর্কের মধ্যে যাচ্ছি না। আমি আপনাদের কাছে এইটুকুই খালি বলতে চাইছি যে এই 20 জুন ঘটনাটা কি আপনারা অনেকেই জানেন, তবুও যেহেতু আলোচনাটা শুরু করছি, একবার একটু ধরতাই না দিয়ে দিলে আপনাদের হয়তো বুঝতে একটু অসুবিধেও হতে পারে, যার জন্য একটা প্রতিবেদনের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি 20 জুনের তাৎপর্যটা আসলে কি ছিল। বিশ্ব রাজনীতির পট পরিবর্তন শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই। আর্থিক ও সামরিক শক্তিতে বিধ্বস্ত ব্রিটেন নতুন শক্তি হিসেবে উঠে আসে আমেরিকা। আর্থিক সাহায্যের বিনিময়ে আমেরিকা ব্রিটেনকে শর্ত দেয় সব উপনিবেশ থেকে হাত ওঠাতে হবে। 1947-এ ব্রিটেন ভারত, পাকিস্তান, বার্মা ও সিলন থেকে হাত গুটিয়ে নেয়। বার্মা ও সিলন আজ যা মায়ানমার ও শ্রীলঙ্কা। স্থির হয় ভারত উপনিবেশ ভেঙে দুটি ডোমিনিয়ন তৈরি হবে, ভারত ও পাকিস্তান। ক্ষমতা হস্তান্তর হবে স্থানীয় নেতৃত্বের হাতে। কাশ্মীর ও পাঞ্জাব ভাগ নিশ্চিত হলেও বাংলার ক্ষেত্রে ব্রিটিশের ভাবনা ছিল আলাদা ডোমিনিয়ন তৈরি করার। সেই মতো ইংল্যান্ডে বসে 3টি বেতার ভাষণও তৈরি করে রাখেন লর্ড মাউন্টব্যাটেন। বেঁকে বসেন ভারতের তৎকালীন সব দলের নেতারা। সবচেয়ে বেশি প্রতিবাদী হলেন শ্যামাপ্রসাদ। বাংলার তৎকালীন রাজ্যপাল ফ্রেডরিক বর্জকে এবং বল্লভভাই প্যাটেলকে চিঠি লিখে শ্যামাপ্রসাদ জানালেন ভারত ভাগ হোক না হোক বাংলা ভাগ করতেই হবে। 1947-এর 2রা জুন দিল্লিতে নিজের বাসভবনে বৈঠক ডাকলেন মাউন্টব্যাটেন। আমন্ত্রিত হন জওহরলাল, প্যাটেল, কৃপালিনী, জিন্না, লিয়াকত আলী, আব্দুল বার্নিস্তা, শিখদের পক্ষে বলদেব সিং। সেই বৈঠকে কিন্তু আমন্ত্রিত ছিলেন না শ্যামাপ্রসাদ। তেমনই ডাক পাননি দলিত আন্দোলনের বাংলার নেতা যোগেন মণ্ডল এবং বাংলা থেকে নির্বাচিত সংবিধান সভার সদস্য আম্বেদকর। আর জেলে থাকার জন্য বাংলা ভাগের বিরোধীদের অন্যতম সুভাষচন্দ্রের ভাই শরৎ বসুও বাদ গেলেন। সেই সভায় সিদ্ধান্ত হয় বঙ্গীয় আইন পরিষদের অধিবেশন হবে ভোটাভুটি। আদতে সভা হয়েছিল 3টি। প্রথমটি অবিভক্ত পরিষদের, দ্বিতীয়টি হিন্দু প্রধান অঞ্চলের প্রতিনিধিদের, তৃতীয়টি মুসলিম প্রধান অঞ্চলের। বাংলায় ছিল 5টি বিভাগ। প্রেসিডেন্সি ভাগে হিন্দু মুসলমানের জনসংখ্যা ছিল যথাক্রমে: প্রেসিডেন্সিতে হিন্দু 53.70%, মুসলিম 44.00%। বর্ধমান হিন্দু 78.98%, মুসলিম 13.90%। রাজশাহী 35.41%, মুসলিম 62.52%। ঢাকা হিন্দু 27.70%, মুসলিম 71.59%। চট্টগ্রাম হিন্দু 20.70%, মুসলিম 75.40%।
রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ সদস্যই বঙ্গভঙ্গ চাননি, যারা অধিকাংশ মুসলমান বাঙালি। বঙ্গভঙ্গের পক্ষে কারা ছিলেন? বর্ধমানের অবাঙালি মহারাজা উদয়চাঁদ মেহতাব ছিলেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের দেবীপ্রসাদ খৈতান। MAH ইস্পাহলি ছিলেন বাম শ্রমিক নেতা জ্যোতি বসু, পাহাড়ের নেতা রতনলাল ব্রাহ্মণ। বেঙ্গল ন্যাশনাল চেম্বারের অমরকৃষ্ণ ঘোষ ও বিমল কুমার ঘোষ ছিলেন বঙ্গভঙ্গের প্রধান হোতা শ্যামাপ্রসাদ মুখার্জি। ব্রাহ্মণ ও উচ্চ হিন্দু বর্ণের নেতাদের সঙ্গে কয়েকজন তপশিলীও ছিলেন। ক্ষমতা যে বড় মায়া। অন্যদিকে মুসলিম প্রধান সদস্যদের দলে মুসলিম নেতা ছিলেন নুরুল আমিন, আর সঙ্গে ছিলেন কংগ্রেসের কিরণ শঙ্কর রায়, সহনেতা বীরেন্দ্রনাথ দত্ত, নেলি সেনগুপ্ত, মতুয়াদের প্রমোদ রঞ্জন ঠাকুর, অকংগ্রেসী দ্বারকানাথ বারুণী, নগেন্দ্র নারায়ণ রায়, মহারাজা গোবিন্দচন্দ্র নন্দী ও কমিউনিস্ট নেতা রূপনারায়ণ রায়। হিন্দুরা বঙ্গভঙ্গের সমর্থনে ভোট করলেন, ফলাফল হলো 58 ও 21। অন্যদিকে বঙ্গভঙ্গের বিপক্ষে মুসলিম সদস্যরা যে ভোট করলেন, সেখানে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভোট পড়ল 106টি, পক্ষে পড়ল 35টি। তবুও বঙ্গভঙ্গ হলো। রাজ্য বিজেপি যে সিদ্ধান্ত নিল যে পশ্চিমবঙ্গ দিবস পালন করতে হবে, তার কারণ এই দিনেই শ্যামাপ্রসাদ মুখার্জি বাঙালি হিন্দুদের বাঁচিয়েছিলেন বঙ্গভঙ্গ করে। না হলে মুসলমানদের হাতে চলে যেত এই দিকের পশ্চিমবাংলা, এবং তার ফলে হিন্দুরা অত্যাচারিত হতো। অর্থাৎ বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে যে 27% ছিল হিন্দু সেখানে, সে কমে এখন 7% দাঁড়িয়ে গেছে। সেটা অন্য প্রসঙ্গ, সেটা পরে আসছি। আসলে কি ঘটেছিল বঙ্গভঙ্গের পেছনে, সেই ঘটনাটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। একজন দলিত আন্দোলনের কর্মী নকুল মল্লিক একটি সভায় দাঁড়িয়ে আজ থেকে অনেক বছর আগে বিষয়টি তুলে ধরেছিলেন। একবার শুনুন নকুল মল্লিক কি সেই আসল ঘটনাটা বললেন। ভাগ করেছিল কারা? ব্রাহ্মণ্যবাদী মানুষ, মুসলিমরা নয়। কেন ভাগ করেছিল? বাংলা যদি ভাগ না হতো তাহলে প্রধানমন্ত্রী হতো মুসলমান, স্বরাষ্ট্রমন্ত্রী হতো শিডিউল কাস্ট। বাংলা যদি ভাগ না হতো তাহলে বাংলার গৌরব বহন করতো মুসলমান আর খ্রিস্টানে। বিফোর পার্টিশন আপনারা জানেন যে 3 জন প্রধানমন্ত্রী হয়েছিলেন, 3বারই মুসলমান। এই বর্ণবাদী মানুষের তারা চমকে গেল, একই রে বাবা, বাংলায় চিরকাল ধরে এখানে লক্ষণ সেনের রাজত্বের আমরা চিরকাল মুসলমানের অধীনে থাকবো? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। কার মাথায় এই বুদ্ধি আসলো? শ্যামাপ্রসাদ মুখার্জি বললেন না, বাংলা ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? আমাকে রাজা হতে হবে। রাজা হওয়ার জন্য বাংলা ভাগ করলেন। আজ তাদের রাজা হওয়ার জন্য, তাদের অবসর বিনোদনের জন্য, তাদের আনন্দের জন্য দেশটা ভাগ করলো। আজকে আমার মানুষ পথে ঘাটে প্রান্তরে প্ল্যাটফর্মে তারা ভিখারির মতো জীবনযাপন করছে। কিছু কথা কেউ কেউ বলেন এই কথা, মুসলমানরা নাকি ভারত ভাগের জন্য দায়ী। কারা কতখানি দায়ী আমরা সামান্য, অতি সামান্যভাবে আমরা যদি পর্যালোচনা করি, আমাদের যে ইতিহাস, যে রেকর্ড যদি মিথ্যা কথা না বলে, প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কোন অঞ্চলে লোক সংখ্যা, কোন ধর্মের মানুষ কেমন ছিল, একটু পয়েন্ট বাই পয়েন্ট আমি বলি। তপশিলি সহ হিন্দু জনসংখ্যার শতকরা হার বাংলায় ছিল 41.5 এবং মুসলমানদের ছিল 54, পাঞ্জাব 26.5 এবং মুসলিম ছিল 57, সিন্ধু 27.1, মুসলিম ছিল 70.7, বেলুচিস্তান শিডিউল কাস্ট এবং হিন্দু 0.8 অর্থাৎ অনলি 8% এবং মুসলিম 87.5%। আর বাংলা প্রদেশের কথা যদি আমরা আলাদা করে বলি, আমাদের ডিভিশন ছিল বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন। বাংলা প্রদেশ ঠিক এইভাবে প্রথমে আমি বলবো হিন্দু তথা তপশিলীদের জনসংখ্যা, পরবর্তীকালে আমি বলবো মুসলমানদের জনসংখ্যা। বর্ধমানে ছিল হিন্দুদের 78.98 এবং মুসলমানদের 13.90, প্রেসিডেন্সি বিভাগে 53.70 এবং
মুসলমানদের 44, মুসলিম 56, রাজশাহী 30.51, মুসলিম 62.52, ঢাকা বিভাগ 27.70 এবং মুসলিমদের ছিল 71.59, চট্টগ্রামে 20.70, হিন্দুদের এবং মুসলমানদের 75.40। এইভাবে বিভক্ত থাকা সত্ত্বেও মুসলমানরা কিন্তু তখনও আন্দোলন করেনি যে আমরা স্বতন্ত্র হয়ে যাব। কংগ্রেস, যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল, সেই কংগ্রেসই প্রথমে 1947 সালের এপ্রিল মাসে কলকাতার সিংহী পার্কে অধিবেশনে প্রথমে সিদ্ধান্ত নিলেন দেশটা ভাগ করা দরকার। কেন দরকার সে পুরনো ইতিহাস আপনারা আগে শুনেছেন। তারা বললেন ভাগ করা দরকার। যখন এই সিদ্ধান্ত হলো দেশ ভাগ করতে হবে, তখন মুসলিম লীগ ভাইসরয়ের কাছে গিয়ে, মাউন্টব্যাটেনের কাছে গিয়ে বললেন, দেখুন, দেশ যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র দেশ আমাদের দিতে হবে। মাউন্টব্যাটেন প্রথম এই কথাটা শুনলেন যে মুসলিম লীগ বলছে দেশ যদি ভাগ করতে হয় তাহলে মুসলিম লীগের জন্য স্বতন্ত্র দেশ আমাদের চাই। মাউন্টব্যাটেনের কাছে মুসলিম লীগ যখন এই বক্তব্য রাখছে, তার পরপরই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার রাজ্যপাল ফ্রেডারিক বরোজ, তার কাছে গিয়ে বলছে ওরা যদি মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করে, আমরা বাংলা ভাগ করতে চাই। আমরা দাবি করব দেশ যদি ভাগ হয় বাংলাও ভাগ হবে। মাউন্টব্যাটেনের কাছে দুটো প্রস্তাব, একটা প্রস্তাব দেশ ভাগ, আর শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে বাংলা ভাগ চাই। মাউন্টব্যাটেন বলে মহা মুশকিল, এখন আমি কোন সিদ্ধান্ত নেব? মাউন্টব্যাটেন একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। 1947 সালের 2রা জুন নিজের বাড়িতে মিটিং ডাকলেন। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতর যারা সর্বাপেক্ষা দামি তাদের ডাকলেন মাউন্টব্যাটেন নিজের বাড়িতে, ডেকে বললেন যে দেখুন, ভারতবর্ষ ভাগের প্রস্তাব এসছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? কাকে কাকে ডাকলেন? কংগ্রেসের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু, অন বিহাফ অফ কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী, অন বিহাফ অফ মুসলিম লীগ। কিছু কথা কেউ কেউ বলেন এই কথা মুসলমানরা নাকি ভারত ভাগের জন্য দায়ী। কারা কতখানি দায়ী আমরা অতি সামান্যভাবে আমরা যদি পর্যালোচনা করি, আমাদের যে ইতিহাস, যে রেকর্ড, যদি মিথ্যা কথা না বলে, প্রাক স্বাধীনতা পর্বে আমাদের কোন অঞ্চলে লোক সংখ্যা, কোন ধর্মের মানুষ কেমন ছিল, একটু পয়েন্ট বাই পয়েন্ট আমি বলি। তপশিলি সহ হিন্দু জনসংখ্যার শতকরা হার বাংলায় ছিল 41.5 এবং মুসলমানদের ছিল 54, পাঞ্জাব 26.5 এবং মুসলিম ছিল 57, সিন্ধু 27.1, মুসলিম ছিল 70.7, বেলুচিস্তান শিডিউল কাস্ট এবং হিন্দু 08, অর্থাৎ অনলি 8%, এবং মুসলিম 87.5%। আর বাংলা প্রদেশের কথা যদি আমরা আলাদা করে বলি, আমাদের ডিভিশন ছিল বর্ধমান ডিভিশন, প্রেসিডেন্সি ডিভিশন, রাজশাহী ডিভিশন, ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন। বাংলা প্রদেশ ঠিক এইভাবে প্রথমে আমি বলবো হিন্দু তথা তপশিলীদের জনসংখ্যা, পরবর্তীকালে আমি বলবো মুসলমানদের জনসংখ্যা। বর্ধমানে ছিল হিন্দুদের 78.98 এবং মুসলমানদের 13.90, প্রেসিডেন্সি বিভাগে 53.70 এবং মুসলমানদের 44, মুসলিম 56, রাজশাহী 30.51, মুসলিম 62.52, ঢাকা বিভাগ 27.70 এবং মুসলিমদের ছিল 71.59, চট্টগ্রামে 20.70, হিন্দুদের এবং মুসলমানদের 75.40। এইভাবে বিভক্ত থাকা সত্ত্বেও মুসলমানরা কিন্তু তখনও আন্দোলন করেনি যে আমরা স্বতন্ত্র হয়ে যাব। কংগ্রেস, যে কংগ্রেস স্বাধীনতা আন্দোলন করেছিল, সেই কংগ্রেসই প্রথমে 1947 সালের এপ্রিল মাসে কলকাতার সিংহী পার্কে অধিবেশনে প্রথমে সিদ্ধান্ত নিলেন দেশটা ভাগ করা দরকার। কেন দরকার সে পুরনো ইতিহাস আপনারা আগে শুনেছেন। তারা বললেন ভাগ করা দরকার। যখন এই সিদ্ধান্ত হলো দেশ ভাগ করতে হবে, তখন মুসলিম লীগ ভাইসরয়ের কাছে গিয়ে, মাউন্টব্যাটেনের কাছে গিয়ে বললেন দেখুন, দেশ যদি ভাগ করতে হয় তাহলে কিন্তু মুসলমানদের জন্য স্বতন্ত্র দেশ আমাদের দিতে হবে। মাউন্টব্যাটেন প্রথম এই কথাটা শুনলেন যে মুসলিম লীগ বলছে দেশ যদি ভাগ করতে হয়
তাহলে মুসলিম লীগের জন্য স্বতন্ত্র দেশ আমাদের চাই। মাউন্ট ব্যাটেনের কাছে মুসলিম লীগ যখন এই বক্তব্য রাখছে, তার পরপরই বাংলার শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার রাজ্যপাল ফ্রেডারিক বরোজ তার কাছে গিয়ে বলছে, ওরা যদি মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজ্য দাবি করে, আমরা বাংলা ভাগ করতে চাই। আমরা দাবি করব, দেশ যদি ভাগ হয় বাংলাও ভাগ হবে। মাউন্ট ব্যাটেনের কাছে দুটো প্রস্তাব, একটা প্রস্তাব দেশ ভাগ, আর শ্যামাপ্রসাদ মুখার্জি বলছে বাংলা ভাগ চাই। মাউন্ট ব্যাটেন বলে মহা মুশকিল, এখন আমি কোন সিদ্ধান্ত নেব? মাউন্ট ব্যাটেন একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। 1947 সালের 2রা জুন নিজের বাড়িতে মিটিং ডাকলেন। ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক নেতাদের ভিতর যারা সর্বাপেক্ষা দামি তাদের ডাকলেন মাউন্ট ব্যাটেন নিজের বাড়িতে, ডেকে বললেন যে দেখুন, ভারতবর্ষ ভাগের প্রস্তাব এসছে, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন? কাকে কাকে ডাকলেন? কংগ্রেসের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহেরু, অন বিহাফ অফ কংগ্রেস পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী। পণ্ডিত জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, আচার্য কৃপালনী। অন বিহাফ অফ মুসলিম লীগ, মিস্টার মোহাম্মদ আলী জিন্না, মিস্টার লিয়াকত আলী খান, মিস্টার আব্দুর রব নিস্তার। আর শিখ জনগোষ্ঠীর পক্ষ থেকে সর্দার বলদেব সিং। এই 7 জন ব্যক্তিকে ডাকলেন আমাদের মাউন্ট ব্যাটেন তার বাড়িতে, দেশ ভাগ করা যায় কিনা। বাবা সাহেব আম্বেদকরকে ডাকেনি। এত বড় তপশিলি অবহেলিত মানুষ, জনগোষ্ঠীর প্রতিনিধি বাবা সাহেব আম্বেদকর, তাকে ডাকা হলো না দেশ ভাগের সময়। এবং মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল, তাকেও ডাকা হলো না দেশ ভাগ করা হবে কি না। এই 7 জন ব্যক্তিকে ডেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে দেশ ভাগ করা যাবে কি না। এই 7 জন আবার একটা গণতান্ত্রিক পদ্ধতির কথা মাউন্ট ব্যাটেনকে বললেন যে দেখুন, আমরা 7 জনে তো বলতে পারি না, তবে বাংলা ভাগের ক্ষেত্রে আমরা একটা সাজেশন আপনাকে রাখতে পারি। হোয়াট ইজ ইউর সাজেশন? বলে, বাংলা অ্যাসেম্বলিতে যত মেম্বার আছেন, এমএলএ বা এমএলসি যারা আছেন, তার হিন্দু মাইনরিটি, হিন্দু যারা অধ্যুষিত যে সমস্ত মেম্বার এবং মুসলমান অধ্যুষিত মেম্বার, তাদের নিয়ে আলাদা আলাদা করে মিটিং করা হোক। যে সমস্ত জেলার মুসলমানরা সংখ্যায় বেশি, সেই সমস্ত জেলার এমএলএরা একসঙ্গে মিটিংয়ে বসবেন। যে কয়টা জেলার হিন্দুরা বেশি, সেই কয়টি জেলার হিন্দু মুসলমান মিলে মিটিংয়ে বসবে। এই 2 মিটিংয়ের সিদ্ধান্ত অনুসারে যদি কোনো মিটিং বলে যে দেশ ভাগ হবে, তাহলে মেনে নেওয়া হবে। সেই মিটিংটা কিভাবে হলো তখন আপনারা দেখুন। তখন 1947 সালে বাংলা অ্যাসেম্বলিতে 225 জন মেম্বার ছিলেন। বাংলা অ্যাসেম্বলিতে ছিলেন 225 জন মেম্বার। তখন ভাগ করা হচ্ছে যে কোন কোন জেলায় হিন্দুরা বেশি, কোন কোন জেলায় মুসলমানের সংখ্যা বেশি। হিন্দু জেলাগুলো যেখানে বেশি ছিল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা, খুলনা, জলপাইগুড়ি, দার্জিলিং, এই 11টি জেলায় হিন্দুর সংখ্যা বেশি। এবং এই 11টি জেলার অ্যাসেম্বলির মোট সংখ্যা হলো 80 অ্যাসেম্বলি মেম্বার হলেন 80 জন। এই 80 জনের ভিতর হিন্দু 54 জন, মুসলমান 21 জন, অ্যাংলো ইন্ডিয়ান 4 জন, ভারতীয় খ্রিস্টান 1, হিন্দু 54, মুসলিম 21, অ্যাংলো ইন্ডিয়ান 4, ভারতীয় খ্রিস্টান 1, টোটাল 80 মেম্বার অফ অ্যাসেম্বলিজ। বেঙ্গলে এই 11টি জেলার, এই অ্যাসেম্বলির এই 80 জন এমএলএরা এক জায়গায় বসলেন এবং বলা হয়েছিল হিন্দু অধ্যুষিত অঞ্চলের এমএলএরা যেদিন মিটিং করবে, সভাপতিত্ব করবেন একজন হিন্দু। সেই মিটিংয়ে সভাপতি করেছিলেন বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহতাব। বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহতাব, তার সভাপতিত্বে 11টি জেলার 80 জন এমএলসি মিটিং করছেন বাংলা ভাগ হবে কিনা। সেই মিটিংয়ে বিশিষ্ট হিন্দু যারা উপস্থিত ছিলেন, বিশিষ্ট হিন্দু, তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। হিন্দুদের পক্ষে ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মহারাজ উদয়চাঁদ মহতাব, মুকুন্দ বিহারী মল্লিক, রতনলাল ব্রাহ্মণ, জ্যোতি বসু। আর মুসলমানদের পক্ষে উপস্থিত ছিলেন মিস্টার এইচ.এস. সুরাবর্দী, এম.এ. ইস্পাহানি, আব্দুল হোসেন, আব্দুর রহমান, মুশারফ হোসেন। বিশিষ্ট মুসলমানদের মধ্যে এই কয়জন, বিশিষ্ট হিন্দুদের মধ্যে এই কয়জন। ভোট হলো, কে কাকে ভোট দিয়েছে আমরা জানি না, আমার ইতিহাসে লেখা নেই।
দেশ ভাগের পক্ষে কে ভোট দিয়েছে, বিপক্ষে কে ভোট দিয়েছে আমরা বলতে পারছি না। হিন্দুদের পক্ষে এরা ছিলেন, মুসলমানদের পক্ষে এরা ছিলেন। ভোটের রেজাল্ট এইবার শুনুন। বাংলা ভাগের পক্ষে 58, বাংলা ভাগের বিপক্ষে এগেইনস্ট 21, 21 জন। ভালো করে মনে রাখবেন, হিন্দু অধ্যুষিত জেলার এমএলএরা 80 জন এক জায়গায় বসে ভোট দিয়েছেন। বাংলা ভাগের পক্ষে 58 জন, বাংলা ভাগের বিপক্ষে 21 জন। একজন এমএলএ মনে হয় অনুপস্থিত বা নীরব ছিলেন। এইবার চলুন মুসলমান অধ্যুষিত জেলাগুলিতে। মুসলমান অধ্যুষিত জেলা 16টি: চট্টগ্রাম, নোয়াখালী, ত্রিপুরা, বাকরগঞ্জ, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, মুর্শিদাবাদ, নদিয়া, বগুড়া, দিনাজপুর, মালদা, পাবনা, রাজশাহী, রংপুর। এই 16টি জেলায় মোট জনসংখ্যার অ্যাসেম্বলির মেম্বারের সংখ্যা 145 জন। এই 16টি জেলা মুসলিম অধ্যুষিত। টোটাল মেম্বার 145। সেই টোটাল মেম্বারের ভিতরে মুসলিম 103, হিন্দু 41, ইন্ডিয়ান খ্রিস্টান 1। মুসলমান 103 জন, হিন্দু 41 জন, ভারতীয় খ্রিস্টান 1 জন, টোটাল 145 জন। ওখানে গেল 80 জন, আর এরা হলো 145 জন। এই 145 জনে এখন ভোটাভুটি হচ্ছে। রেজাল্ট পরে বলছি। কোন বিশেষ বিশেষ হিন্দু এবং কোন বিশেষ বিশেষ মুসলমান নেতা উপস্থিত ছিলেন একবার শুনুন। হিন্দু বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ভোটাভুটিতে উপস্থিত ছিলেন দ্বারিকানাথ বারুরি, নগেন্দ্র নারায়ণ রায়, মহারাজা গিরিশচন্দ্র নন্দী, সতীশ চক্রবর্তী, ভোলানাথ বিশ্বাস, হারানচন্দ্র বর্মন, গয়ানাথ বিশ্বাস, কিরণ শঙ্কর রায়, ধীরেন্দ্রনাথ দত্ত, নেলি সেনগুপ্তা, প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুর। আর মুসলমান নেতৃস্থানীয় ব্যক্তিদের ভিতর ছিলেন AK ফজলুল হক, মোহাম্মদ আলী, নুরুল আমিন, আহমদ হোসেন, শামসুদ্দিন আহমদ, আরও অনেকে ছিলেন। 145 জনের ভিতরে বিশেষ ব্যক্তি এই কয়েকজনের নাম আমরা ইতিহাসে খুঁজে পেয়েছি। এখন ইলেকশনের রেজাল্টটা দেখুন। 145 জনের ভিতরে সেখানে 4 জন সেখানে অ্যাবসেন্ট বা ভোট দেননি। বাংলা ভাগের পক্ষে ভোট দিচ্ছেন 34 জন, বাংলা ভাগের বিপক্ষে ভোট দিচ্ছেন 106 জন। এগেইনস্ট পার্টিশন 106। মুসলমান অধ্যুষিত অঞ্চলের এমএলএদের ভিতর এগেইনস্ট পার্টিশন 106, আর ফর পার্টিশন অনলি 34। আগে সিদ্ধান্ত হয়েছিল যদি এই 2 বিভাগের ভিতর থেকে হিন্দু অধ্যুষিত জেলাগুলি এবং মুসলমান অধ্যুষিত জেলাগুলির ভিতর কোনো একটি বিভাগে যদি বাংলা ভাগের পক্ষে একজনও বেশি রায় দেয় তাহলে দেশভাগ হবে। মুসলমান অধ্যুষিত অঞ্চলের ভিতরে দেশভাগের পক্ষে তারা ভোট দেয়নি, হিন্দু অধ্যুষিত অঞ্চলে দেশভাগের বিপক্ষে ভোট দিয়েছে। 34 আর 140 হয়, 5 জন অনুপস্থিত ছিলেন অথবা ভোট দেয়নি। এর পরেও কি বলা যায় মুসলমানরা আমাদের দেশ ভাগ করেছে? 2021-এ এসে শুভেন্দু অধিকারী এই পশ্চিমবঙ্গ দিবসের পরিকল্পনাটা সাজালেন, কারণ তাকে প্রমাণ করতে হবে কত বড় হিন্দু, মানে তিনি হিন্দুর শুভানুধ্যায়ী এই বিষয়টা। এবং সেটা কিন্তু আশ্চর্যের ব্যাপার, রাজ্য বিজেপি কিন্তু এই রাজনীতির পাঠটা শিখল শুভেন্দু অধিকারীর কাছ থেকে, কেননা তার আগে তো কোনো দিন তারা এই পশ্চিমবঙ্গ দিবস পালন করেনি এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে আলাদা করে একটা মানে গুরুত্ব দেওয়ার যে ব্যাপারটা সেটাও ভাবনা চিন্তা তাদের মধ্যে ছিল না, যেটা এসে শুভেন্দু অধিকারী তাদের শেখালেন। পশ্চিমবঙ্গ দিবস পালন যেমন করেছেন শুভেন্দু অধিকারী, কলকাতার বিভিন্ন জায়গায় আঞ্চলিক বিজেপি দলের পক্ষ থেকে পথসভা তৈরি হয়েছিল, সেখানেও এই বিষয়টিকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা হয়েছিল। টালিগঞ্জ অঞ্চলের একজন পুরনো বিজেপি নেতা এবং RSS করা, জনসংঘী করা একজন মানে বধিষ্ণু এবং বরিষ্ঠ একজন নেতা, তার নাম হচ্ছে শ্যামল বণিক। শ্যামলবাবু এই তাৎপর্যটা অর্থাৎ 20শে জুনের তাৎপর্যটা তিনি বোঝালেন। আমরা শুনি তিনি কি বললেন। আপনারা জানেন 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করেছিল ব্রিটিশরা।
ভারতবর্ষকে কিভাবে শাসন করবে সে আইন ইংরেজরা তৈরি করেছিল এবং সেই আইনের ফলস্বরূপ নির্বাচন হয়েছিল 1937 সালে। 1937 সালে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছিলেন মুসলিম লীগ। দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, তৃতীয় স্থানে ছিল প্রজা কৃষক পার্টি, চতুর্থ স্থানে ছিল হিন্দু মহাসভা। স্বাভাবিক কারণেই মুসলিম লীগকে বাদ দিয়ে একটি কোয়ালিশন সরকার তৈরি হয়েছিল। আর ওই কোয়ালিশন সরকার বেশ কিছুদিন চলবার পর যে কোনো কারণেই হোক সেই কোয়ালিশন সরকারের পতন হয়। দ্বিতীয়বারের জন্য ফজলুল হকের নেতৃত্বে, কৃষক পূজা পার্টির নেতা ফজলুল হকের নেতৃত্বে দ্বিতীয় কোয়ালিশন সরকার তৈরি হয়েছিল। আর সেই সরকারে সামিল হয়েছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর শ্যামাপ্রসাদ এবং ফজলুল হক খুব সুন্দরভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে জাগরিত করেছিল, বাংলার অর্থনীতিকে একটি শক্তপোক্ত ভিতর উপর দাঁড় করিয়েছিল, বাংলায় যে সাম্প্রদায়িক বাতাবরণ সেটা সমূলে উকড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর ইতিমধ্যে এই বিশ্বযুদ্ধ, আর এই বিশ্বযুদ্ধের কারণে সে সরকার আর টেকেনি। 1946 সালে ইংরেজ শাসনে বাংলার শেষ নির্বাচন হয়। আর সেই নির্বাচনে 113টি আসন পেয়ে মুসলিম লীগ সরকার গড়ে। শ্যামলবাবুর বক্তব্যের দুটি অংশ। একটি অংশে প্রথমে তো তিনি বললেন পশ্চিমবঙ্গ দিবস পালনের তাৎপর্য কি। এই বিষয়টা বোঝাতে গিয়ে তিনি তার ভাষণের শেষ দিকে কিন্তু সেই ইতিহাসটা নিয়ে এলেন একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে। তিনি বললেন ফজলুল হকের সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির গাঁটছড়া বেঁধে যে মন্ত্রিসভা সেটা সুষ্ঠুভাবে চালানো হচ্ছিল এবং সাম্প্রদায়িক ঐক্য বজায় রেখে তারা দুজন এটা চালাচ্ছিলেন মন্ত্রিসভা। খুব ভালো কথা। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু সেটাও বললেন যে একদিকে ফজলুল হককে তিনি ভালো বললেন, আরেকদিকে সুরাবর্দী হচ্ছেন খুব খারাপ লোক এবং তিনি হচ্ছেন একদম যাকে বলে কট্টর মুসলিম। যার জন্য আমাদের লক্ষ্য করে দেখুন যে সুরাবর্দী সম্বন্ধে শ্যামলবাবু কিন্তু যা বললেন তার পাশাপাশি আমরা যদি মিলিয়ে দেখতে চাই তাহলে দেখব এই সুরাবর্দী কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানত করতে ছুটে গিয়েছিলেন কালীঘাটের কালী মন্দিরে। তারপর সেই মানত অনুযায়ী তিনি কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন। যদি সুরাবর্দী এত কট্টর মুসলিম হয়ে থাকেন তাহলে কেন উনি যাবেন কালীঘাটের মন্দিরে পুজো দিয়ে মানত দিতে? তিনি তো যেতে পারতেন মসজিদে, তিনি যেতে পারতেন দরগায়। যাই হোক, ইতিহাসের এই বিষয়গুলো একটা ধোঁয়াশা হয়ে আছে, সুতরাং সে প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আমাদের মনে রাখতে হচ্ছে যে এই যে ফজলুল হক ভালো আর সুরাবর্দী খারাপ, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মোদি ভালো, অমিত শাহ খারাপ। এই যে আরএসএস, এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী বলেছেন আরএসএস সম্বন্ধে আগে একটা শ্রদ্ধা ছিল, এখন বুঝতে পারছি তারা কতটা খারাপ। এই আরএসএস কিন্তু এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একসময় বলেছিলেন দুর্গা। প্রশ্ন উঠছে যে রাজ্য বিজেপি নেতারা এবং বিশেষ করে শ্যামলবাবু যা বললেন তাতে কি ওটা বলতে হবে যে শুভেন্দু অধিকারীকে দিয়ে দেবী বধের চেষ্টা করছেন রাজ্য বিজেপি? তাহলে কি একটা উল্টো পুরাণ লেখা হতে যাচ্ছে? যাকে এ প্রসঙ্গের উত্তর তো এখন দেওয়া সম্ভব নয়, আগামী দিনেই সেই উত্তর আসবে। আপনারা জানেন 1935 সালে ভারত শাসন আইন প্রণয়ন করেছিল ব্রিটিশরা। ভারতবর্ষকে কিভাবে শাসন করবে সে আইন ইংরেজরা তৈরি করেছিল এবং সেই আইনের ফলস্বরূপ নির্বাচন হয়েছিল 1937 সালে। 1937 সালে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছিলেন মুসলিম লীগ।
দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস, তৃতীয় স্থানে ছিল প্রজা কৃষক পার্টি, চতুর্থ স্থানে ছিল হিন্দু মহাসভা। স্বাভাবিক কারণেই মুসলিম লীগকে বাদ দিয়ে একটি কোয়ালিশন সরকার তৈরি হয়েছিল। আর ওই কোয়ালিশন সরকার বেশ কিছুদিন চলবার পর যে কোনো কারণেই হোক সেই কোয়ালিশন সরকারের পতন হয়। যে কোনো কারণেই হোক সেই কোয়ালিশন সরকারের পতন হয়। যে কোনো কারণেই হোক সেই কোয়ালিশন সরকারের পতন হয়। দ্বিতীয়বারের জন্য ফজলুল হকের নেতৃত্বে, কৃষক পূজা পার্টির নেতা ফজলুল হকের নেতৃত্বে দ্বিতীয় কোয়ালিশন সরকার তৈরি হয়েছিল। আর সেই সরকারে সামিল হয়েছিলেন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর শ্যামাপ্রসাদ এবং ফজলুল হক খুব সুন্দরভাবে বাংলার কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে জাগরিত করেছিল, বাংলার অর্থনীতিকে একটি শক্তপোক্ত ভিতর উপর দাঁড় করিয়েছিল, বাংলায় যে সাম্প্রদায়িক বাতাবরণ সেটা সমূলে উকড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর ইতিমধ্যে এই বিশ্বযুদ্ধ, আর এই বিশ্বযুদ্ধের কারণে সে সরকার আর টেকেনি। 1946 সালে ইংরেজ শাসনে বাংলার শেষ নির্বাচন হয়। আর সেই নির্বাচনে 113টি আসন পেয়ে মুসলিম লীগ সরকার গড়ে। এবার ফিরে আসি এবারকার পশ্চিমবঙ্গ দিবস পালন করার বিষয়টি নিয়ে। হ্যামলিনের বাঁশিওয়ালা যেমন ধুন বাজাতে বাজাতে গিয়েছিলেন আর পিছনে পিছনে ইঁদুরেরা দৌড়েছিল, এই বাঁশিওয়ালা শুভেন্দু অধিকারী খাঁটি ব্রাহ্মণ সন্তান তেমনভাবেই বিধানসভা থেকে বেরিয়ে মিছিল করে সঙ্গী সাথীদের নিয়ে হাজির হন রেড রোডের শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে। সেখানে গিয়ে মাথা ঠুকলেন। সঙ্গীরাও ভক্তিতে গদগদ হয়ে নমস্কার জানালেন শুভেন্দু অধিকারীর পথ অনুসরণ করে। শুভেন্দু বললেন, হে শ্যামাপ্রসাদজি, আপনি যদি 20শে জুন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত না নিতেন তাহলে হিন্দু বাঙালি শেষ হয়ে যেত। বুঝুন, এতগুলো নেতা বসে ভোট করলেন, বঙ্গভঙ্গের সমর্থনে ভোট দিলেন। হিন্দু মহাসভার শিবরাত্রির সলতে শ্যামাপ্রসাদ ছিলেন একমাত্র ভোটার। ইনিই নাকি বঙ্গভঙ্গের নায়ক। আসলে কংগ্রেস ও নির্দল ছাপমারা ছদ্ম কংগ্রেসই এবং বামেরা সেই পাপের ভাগী হতে চান না বলেই বঙ্গভঙ্গে নিজেদের কৃতিত্বের কথা একদম বেমালুম চেপে যান। ল্যাংটার নেই বাটপাড়ের ভয়, বিজেপি তো সেকুলারিজমের ধারই ধারে না। তারাই মাখন চুরি করে শ্যামাকে শ্যাম বানালেন। বসু, চারুচন্দ্র ভান্ডারী, সতীশ চন্দ্র বসু, রতনলাল ব্রহ্মণ, মিহিরলাল চট্টোপাধ্যায়, অন্নদা প্রসাদ চৌধুরী, কুমারী বীণা দাস, রাধানাথ দাস, স্যার উদয়চাঁদ মাহাতাব, নিকুঞ্জ বিহারী মাইতি, নিশাপতি মাঝি, ভূপতি মজুমদার, ঈশ্বরচন্দ্র মাল, আশুতোষ মল্লিক, অন্নদা প্রসাদ মন্ডল, অঙ্কু বিহারী মন্ডল, কৃষ্ণ প্রসাদ মন্ডল, ধীরেন্দ্রনাথ নারায়ণ মুখার্জি, কালীপদ মুখার্জি, মুকুন্দ বিহারী মল্লিক, বাসন্তীলাল মুরারকা। এর বাইরেও এই লিস্টও দেখুন, খগেন্দ্রলাল সেনগুপ্ত থেকে শুরু করে একেবারে বিমল চন্দ্র সিং পর্যন্ত। এদেরকে আমরা প্রণাম করি।
আপনাদের জন্য আমরা বাঙালি হিন্দুরা ভারতে আছি। আপনারা 1947-এর 20শে জুন আমরা ভুলবো না। বিজেপি বরাবরই প্রচার করে চলে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই নাকি বঙ্গভঙ্গ হয়েছিল এবং হিন্দু বাঙালিরা বেঁচে ছিলেন। কি হয়েছিল সে আপনারা নিজেরা ভালো করে জানেন। হিন্দুরা কেমন বেঁচে ছিল, হিন্দুদের অবস্থা কি হয়েছিল এই বঙ্গভঙ্গ করার ফলে। বঙ্গভঙ্গ হয়ে লাভ কাদের হয়েছিল একটু আগেও আপনারা শুনলেন কি বললেন নকুল মল্লিক। বঙ্গভঙ্গ করে লাভ হয়েছিল কিন্তু এখানকার উচ্চবর্ণের ব্রাহ্মণ্যবাদী বাবু সমাজের, যারা নেতা হয়ে পশ্চিমবঙ্গ নামক একটি জায়গাকে শাসন করতে চেয়েছিলেন। যার ফলে শরৎ বসু অর্থাৎ সুভাষচন্দ্রের ভাই শরৎ বসু, যোগেন মণ্ডল, আম্বেদকর যে স্বপ্ন দেখেছিলেন অখণ্ড ভারতের, সেটা কিন্তু ধামাচাপা পড়ে গেল। একদিকে কংগ্রেস, একদিকে মুসলিম লীগ, একদিকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, একদিকে বাম ডান অন্যান্য সংসদীয় রাজনৈতিক দলগুলোর নেতাদের জন্য। এরপর এই পশ্চিমবঙ্গ দিবসের ভবিষ্যৎ কি সেটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। এর শেষ কোথায়? অনুষ্ঠানটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন, আপনাদের মন্তব্য একটুখানি পাঠাবেন, আর তার সঙ্গে সঙ্গে বলবো যে সাবস্ক্রাইবও করবেন। দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।